টপিক ছিল, সেই চারটা টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে কি, চারটা টপিকের মধ্যে একটা টপিক কি না 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার কাদের সংস্পর্শে? এই ইংরেজরা যখন ভারতে আসে তখন ইংরেজদের সংস্পর্শে ভারতে কিরকম ভাবে শিক্ষার সংস্কার ঘটে। কিসের সংস্কার ঘটে? শিক্ষার সংস্কার ঘটে বা শিক্ষার দিকে পরিবর্তন আসে। আমি সংস্কার মানে আগে কি বললাম যে সংস্কার জিনিসটা সেটা যেটা তোমার আছে, কোনো একটা বিষয় তোমার কাছে আছে। ধরো শিক্ষা ভারতের মধ্যে কি ছিল না, ছিল, কিন্তু শিক্ষার মধ্যে কিছু খারাপ দিক বা কিছু খারাপ বস্তু ছিল বা খারাপ দিক ছিল। ঠিক আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা যে যুগের সাপেক্ষে হয়তো ছিল না বা হয়তো বা ছিল। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তাহলে সেই খারাপ দিকগুলো দূর করে নতুন করে যখন গঠন করছি শিক্ষা ব্যবস্থাটাকে, তখন সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। কি সংস্কার? শিক্ষা সংস্কার। সেটা কাদের সান্নিধ্যে? ইংরেজ ব্রিটিশরা যখন আসছে তা ব্রিটিশদের সান্নিধ্যে। এবারে শিক্ষা জিনিসটা এমন একটা জিনিস, শিক্ষা বা এডুকেশন, এই সম্পর্কে যদি কিছু কথা বলতে যাই, শিক্ষা বা এডুকেশন এই জিনিসটা বা এই বস্তুটা এমন একটা জিনিস যেটা তোমাকে বলা হয় নাকি ভগবানও পর্যন্ত পরিণত করতে পারে। ঠিক আছে, আজকে আমি এই লোকটাকে বলি, এই লোকটা সম্পর্কে, ঠিক আছে, আমাদের যে সংবিধান রচয়িতা এই লোকটা সম্পর্কে আমি বলি এই কিসের জন্য এত নাম করা। কারণ কিসের জন্য? এই যে বাবা সাহেব আম্বেদকর, যিনি ছিলেন কি সংবিধানের রচয়িতা, তাহলে তার অবদান কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত কিসের জন্য না এডুকেশন, এডুকেশনটার জন্য বা শিক্ষাটার জন্যও বিখ্যাত। আমি আরেকটা প্রমাণ দেখাই ব্রিটিশদের তুলনা দিয়ে। ব্রিটিশদের ঘর এই জায়গাটাতে, কোথায়? একদম সুদূর সমুদ্র পাড়ি দিয়ে যদি যাওয়া যায় সেইখানে, আর আমাদের ভারতটা এইখানটাতে অবস্থান করছে। এইখান থেকে ভারত পর্যন্ত আসতে হয়তো জাহাজ পথে হয়তো 3 থেকে 4 বছর সময় লাগবে, এরকম তখনকার দিনের ব্যাপার, পালতোলা জাহাজে করে। তাহলে 3 থেকে 4 বছর ধরে সময় লাগে। সেরকম একটা জায়গাতে ব্রিটিশরা এসে ভারতের লোককে দিয়ে ভারতে শাসন করে গেল কত বছর ধরে? 200 বছর ধরে। কথাটা ভাববে ভালো করে। ভারতের লোককে দিয়ে ভারতে শাসন করে গেল কত বছর ধরে? 200 বছর ধরে। কোথা থেকে? সুদূর সমুদ্র পাড়ি দিয়ে 3 বছর ধরে যেটা সময় লাগে আসতে, সেইখান থেকে এসে এখানে 200 বছর শাসন করে গেল। কিসের জন্য করে গেল? তার পিছনে কারণটা কি? ওদের মধ্যে ছিল এমন কিছু এডুকেশন বা এমন কিছু শিক্ষা যেটার জন্য ওরা এটা পেয়েছে। ঠিক আছে, ওদের মধ্যে ছিল রাজনীতি শিক্ষা, ওদের মধ্যে ছিল কি না প্রযুক্তিবিদ্যা শিক্ষা, ভূগোল শিক্ষা, ইতিহাস শিক্ষা, যেটা যুগের সাপেক্ষে ছিল। কিসের সাপেক্ষে ছিল? যুগের সাপেক্ষে ছিল। এবারে এই যে যুগের সাপেক্ষে যেগুলো শিক্ষা, এগুলোকে কাজে লাগিয়ে ওরা নিত্য নতুন বিভিন্ন আবিষ্কার করছে। আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলছে। শিল্প কারখানা গড়ে তুলে সেইগুলোকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের বাজার খুঁজে বলছে, বা বাজার বা বিভিন্ন দেশ খুঁজে বলছে, সমৃদ্ধশালী দেশ খুঁজে বলছে, যেখানে ওদের উৎপাদিত পণ্যটাকে বিক্রি করতে পারবে। কথা বুঝতে পারছো? তাহলে এরকম ভাবে ওরা নিজেদের নিজেদের বাণিজ্যিক ঘাঁটি তৈরি করার জন্য ভারত এলো, বাণিজ্য করতে এলো। বাণিজ্য করতে করতে আস্তে আস্তে পুরো ভারতটাকে কি করলো? দখল করলো। পুরো ভারতটাকে প্রায় সম্পূর্ণ ভারতটাকে কি করলো? দখল করে নিল। কিসের জন্য পারলো এটা? কেননা ওদের মধ্যে এমন কিছু এডুকেশন ছিল বা এমন কিছু শিক্ষা ছিল যেটা ভারতীয়দের তখন ছিল না। আমাদের ভারতীয় যে শিক্ষা ব্যবস্থাটা ছিল তখন ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। কেমন শিক্ষা ব্যবস্থা? ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যেটা কতটা তৎকালীন যুগের সাপেক্ষে ছিল সেটা আমাদেরকে ভাবায়। হ্যাঁ, আমি বলছি নি যে পুরাণ পুঁথি বা রামায়ণ মহাভারতের কাহিনী বা এবং বিভিন্ন যে পুরাণগুলো আছে সেই পুরাণগুলোতে হয়তো কিছুই লেখা নাই বা এমন কিছু কাজের জিনিস কিছুই নাই, এমনটা আমি বলবো না। ঠিক আছে, হয়তো কিছু থাকতে পারে, কিন্তু সত্যি কথা বলতে কি ওগুলোতে যুগের সাপেক্ষ। আমি যদি বর্তমানে যদি প্রযুক্তির কিছু জিনিস কিছু কথা ভাবি, যে প্রযুক্তি কি? প্রযুক্তি না এমন একটা বস্তু আবিষ্কার করবো যেটা তোমার ওই কাপড় শিল্প হচ্ছে না, কাপড় শিল্পটাকে অগ্রগতি করবে বা অগ্রগণ্য করবে, বা কাপড়ের মানটাকে উন্নয়ন করবে। যে বস্ত্র তৈরি হচ্ছে, বস্ত্র তৈরির এমন একটা প্রযুক্তি ঘাটালাম, সেই প্রযুক্তির মাধ্যমে যেখানে আমি কি করলাম, একদিনে যেটা একটি কাপড় হচ্ছিল সেটা এমন প্রযুক্তির জিনিস আবিষ্কার করলাম বা বস্তু আবিষ্কার করলাম, সেটা কি হলো একদিনে 100টা আবিষ্কার করতে পারছে। এই প্রযুক্তিটা ওরা দিল। ঠিক আছে, কিন্তু আমাদের ভারতের সেটা হলো না।
কেন বলে না? কেননা আমাদের প্রযুক্তিগত শিক্ষা তখন ছিল না, তখন কি ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, এটা তো দরকার। ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো দরকার নৈতিক বিকাশের জন্য, আমাদের চরিত্র গঠনের জন্য, আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার জন্য, সেগুলো দরকার আছে, অবশ্যই দরকার আছে। কিন্তু যুগের সাপেক্ষে বলি দরকার নেই। যুগের সাপেক্ষে এটার ইম্পর্টেন্সটা কম। যুগের সাপেক্ষে যদি দেখতে যাই, আজকের দিনে ডেটে দাঁড়িয়ে যদি বলি, সায়েন্সের ডিমান্ড সব থেকে বেশি, অনেক একটু ভালো যখন একটু ছেলে হচ্ছে তারা অধিকাংশ দেখছে সায়েন্সের দিকে ঝুঁকে যাচ্ছে, তাই কি না? আর্ট সায়েন্সের ব্যাপারটা যদি হয়, আর্ট সায়েন্সের ব্যাপারটা যদি হয়, তাহলে কি অধিকাংশ কি সায়েন্সের দিকে ঝুঁকছে। কেন না? ওটা বর্তমান যুগের সাপেক্ষে ওটা একটা চ্যাপ্টার, হ্যাঁ, বর্তমান যুগের সাপেক্ষে ওটা সব থেকে বেশি প্রয়োজনীয়তা আছে, হ্যাঁ বা না? আছে তো? তাহলে ঠিক সেরকমই আমাদের শিক্ষা ব্যবস্থাটাতে এমন কিছু জিনিস থাকতে হবে যেটা আমাদের দরকার। দেখো, যে যে ভাষাতে উত্তর খুঁজে তাকে সেই ভাষাতেই উত্তর দিতে হবে, তাকে সেই ভাষাতেই উত্তর দিতে হবে। এই যে ব্রিটিশরা যেখানে আমাদের ভারতীয়দের সাথে যুদ্ধ করছে কিরকম ভাবে, গুলি বারুদ বোমা পিস্তল নিয়ে, সেখানে আমরা যদি তীর ধনুক নিয়ে ভারত মাতা বলে যেটাই দিয়ে পরে যদি যুদ্ধ লেগে যায় ওদের সাথে, কি আমরা কি বাইরে উঠবো কখনো? না, আমরা পেরে উঠবো না। কখনো পেরে উঠবো না। কেন পেরে উঠবো না? তার কারণ ওরা প্রযুক্তিবিদ্যার থেকে উন্নত। কিসে উন্নত? কথায় আছে না, বুদ্ধিজার বলতাম। তাহলে কি ওরা ওদের শিক্ষা ব্যবস্থাতে প্রযুক্তিবিদ্যার মাধ্যমে ওরা হয়তো পিস্তল আবিষ্কার করেছে, ওরা হয়তো কামান আবিষ্কার করেছে, ওরা হয়তো গোলা বারুদ আবিষ্কার করেছে, ওরা হয়তো আরো ড্রোন, আরো অনেক কিছু আবিষ্কার করেছে। তো সেইগুলোর সাথে আমরা যদি আমাদের যদি তীর ধনুক নিয়ে লড়াই করতে যাই, আমরা কি ওদের সাথে পেরে উঠবো? পারা যেত। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যে যখন বাবর আসে না, বাবরের সেনাটাও কম ছিল, কিন্তু আমাদের বাবরের সাথে যার যুদ্ধ হয়েছিল সেই লোদি বাবুর, তাই তো, ওর সেনাটা অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও পেরে ওঠে নাই। কেন পেরে ওঠে নাই? কেননা বাবরের একটা কৌশল ছিল, ভূমি কৌশল, তুলঘুমা পদ্ধতি। এই দুটো পদ্ধতির মাধ্যমে খুব কম সৈন্য নিয়েও কিন্তু যুদ্ধ জয় করা যায়। কি বললাম? তাহলে প্রযুক্তি ছিল, ওর মধ্যে বেশি প্রযুক্তি ছিল। কার মধ্যে? ওই বাবরের মধ্যে প্রযুক্তি দিকটা বেশি ছিল, তার জন্য তো এটা লাভ করেছে। ঠিক আছে? তাহলে ম্যান বেশি নয়, কি যোগ্য ম্যান বেশি দরকার। কথা বুঝে গেল? যোগ্য ম্যান বেশি দরকার। আর সেই যোগ্য প্রযুক্তি বা যোগ্য শিক্ষা সেটা কিসের মাধ্যমে আসবে? সেটা এডুকেশনের মাধ্যমেই আসবে। ঠিক আছে? এবারে আমরা ইতিহাস পড়ছি, ওই 9-এ যখন আমরা ইতিহাসে পড়লাম, চিন্তাধারাগুলো পড়লাম, কাদের? দার্শনিকদের চিন্তাধারা পড়লাম, রুশোর চিন্তাধারা পড়লাম, ভলতেয়ারের চিন্তাধারা পড়লাম, ভলতেয়ারের চিন্তাধারা পড়েছি, রুশোর চিন্তাধারা পড়েছি, হ্যাঁ, মন্তেস্কুর চিন্তাধারা পড়েছি। দার্শনিকগুলো বাদ দিয়েও আরো ফিজিওক্র্যাটস গোষ্ঠী বা বিশ্বকোষ প্রণেতা এদেরও কথা পড়েছি। কিন্তু এদের কথা পড়েছি, রোবোস্পিয়ার, লেনিন, এদের কথা যদি আমরা পড়াশোনা করি, এদের যদি বিপ্লবী কথাবার্তাগুলো যদি পড়াশোনা করি বা এদের দার্শনিক চিন্তাধারাগুলো যদি আমরা পড়াশোনা করি, তাহলে কি হবে? আমাদের মধ্যেও কি হবে না, একটা স্বাধীন চেতা বা নিজের দেশ সম্পর্কে একটা ভালোবাসা বা জাতীয়তা বোধ জাগ্রত হবে। কথা বুঝতে পারছো? ইউরোপে শিল্পগুলো 1700 কত, ওই 1700 সালে হবে। তাহলে ওরা আগের থেকে এগিয়ে আছে। আমরা ওদের থেকে অনেক পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? তার পিছনে কারণটা কি? আমাদের শিক্ষা ব্যবস্থা এরকমটা ছিল। যাক, এটার আমি এখনই পুরোপুরি ডেভেলপ করছি না, এটা দরকার আছে, অবশ্যই দরকার আছে। এখন শুনো, কথা শুনো, এখন কথা বলো মাঝে ওরা, এখন কথা হলো শুনবে, যে শিক্ষার বা ওই শিক্ষাটার যেটা এরা শিখে এসেছিল, সেই শিক্ষাটা ভারতীয়দের ছিল না। তাই এরা কি 200 বছর শাসিত হলো ভারতীয় লোক, আর এরা শাসনটা করলো কিসের জন্য করলো? সবটাই নলেজের জন্য। কিসের জন্য করলো? সবটাই নলেজের জন্যই করলো। ঠিক আছে? তাহলে আমার প্রথম দিকে যখন শিক্ষা ব্যবস্থার কথা উঠে, ঠিক আছে, ইংরেজদের সান্নিধ্যে যখন শিক্ষা ব্যবস্থার কথা উঠে, যে 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কার যখন চ্যাপ্টারটা আমি পড়বো, তখন কি পড়বো না, এই যে ব্রিটিশরা প্রথম দিকে ভারতীয়দের শিক্ষার দিকে কোনো নজরই নেয়, কোনো নজর দেয় নাই। কেন না? ভারতীয়দের শিক্ষা, ওরা ভাবতো যে ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই, একটা প্রথম। দ্বিতীয় নাম্বার ওরা ভাবতো যে ভারতীয় দিকে যদি সবথেকে যেটা ভয় পেত, ভারতীয়দের শিক্ষা ব্যবস্থায় যদি আমরা হস্তক্ষেপ করি, ভারতীয় শিক্ষা ব্যবস্থা কি ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, আর ধর্মের জায়গায় যদি কেউ খোঁচা মারে, তাহলে তো বুঝতে পারছো যে কতটা হিংসাত্মক ব্যাপার হয়ে যেতে পারে।
সব থেকে গুণাগুণি বা সব থেকে যদি অত্যাচার বা সব থেকে বেশি হিংসাত্মক প্রভাব যদি ঘটেছে সেটা ধর্মে ধর্মে লড়াই ঘটেছে, এটা অস্বীকার করার কিছু নাই। তাহলে ব্রিটিশরা কিন্তু সেটা জেনে গেছিল যে ধর্মের জায়গাটাতে কারো আঘাত করাটা যাবে না, ঠিক আছে। তাহলে প্রথম থেকে ওরা নজর দেয়নি ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপরে, যেটা চলছে চলুক, কিন্তু ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা সেইটা পাল্টে যদি আমাদের শিক্ষা ব্যবস্থা দিতে যায় তাহলে এরা অনেকে কি আমাদের এগেনস্টে হয়ে যাবে, আমাদের বিপক্ষে হয়ে যাবে, প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে, এটা বিপ্লব হতে পারে। যেমন উগাদি যদি শিক্ষা দেয়, মানে আমাদের যদি শিক্ষা দিত তাহলে তো উগাদি হ্যাঁ একদম, তারপরে বলছি। তারপরে ওদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়। কি জাগ্রত হয়? এদিকে এদিকে কনসেন্ট্রেট এদিকে করো, এদিকে। ওদের মধ্যে ব্রিটিশরা ভারতীয়দিকে শিক্ষা দিতে চায়নি, তার পিছনে আর একটা বড় কারণ, যেটা সেই বড় কারণটা যদি বলি সেটা হচ্ছে ভারতীয় দিকে যদি ব্রিটিশরা তাদের শিক্ষাটা যদি দিতে, যদি দার্শনিকদের মতামত পড়ায়, দার্শনিকদের চিন্তা ভাবনাগুলো পড়ায়, বা ওই যে দেশের বিপ্লব বা ওদের দেশের ইতিহাসটা যদি পড়ায়, তাহলে কি হবে? ভারতীয়দের মধ্যেও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হবে, যে জাতীয়তাবাদী চেতনাটা বিপ্লব ডেকে আনতে পারে। কি ডেকে আনতে পারে? বিপ্লব ডেকে আনতে পারে, তথা ব্রিটিশ সাম্রাজ্য সমস্যা হতে পারে, ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষেত্রে একটা সমস্যাজনক সৃষ্টি হতে পারে। এটাই ওরা প্রথম চিন্তা করত। কিন্তু এখন দেখলো, তাই প্রথম দিকে কি ব্রিটিশরা কিন্তু ভারতীয়দের শিক্ষা দিতে চায়নি। কি শিক্ষাটা ওদের? ভারতীয় কোথায় শিক্ষা পেত তখনকার দিনে? না, ব্রিটিশরা যখন যতক্ষণ হাত লাগায়নি ভারতীয়দের শিক্ষা ব্যবস্থা, তখন ভারতীয় শিক্ষা পেত টোল বা পাঠশালা বা হিন্দুরা, আর মুসলিমরা মক্তব মাদ্রাসাতে কি শিক্ষা লাভ করতে হবে, সেগুলো মূলত ছিল কি ধর্মভিত্তিক শিক্ষা হতো, আরবি, ফার্সি, সংস্কৃত এরকম ভাষাতে শিক্ষা লাভ হতো, ঠিক আছে। তারপরে ব্রিটিশরা তাদেরকে ওই শিক্ষাতেই উৎসাহ দিতে থাকলো, ঠিক আছে, ওই শিক্ষাতেই উৎসাহ দিতে থাকলো, বলে যেমন যেটা আছে শিখুক, যেটা শিখছে সেটাই শিখুক, তাহলে আমাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা, ওদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হবে না, আর কি হবে না, আমাদের বিরুদ্ধে লড়াইও করবে না, এরকম চিন্তা ভাবনা প্রথম রয়ে গেল, ঠিক আছে। এরপরে ভেবে নেবে যে তাহলে ব্রিটিশরা কি আমাদেরকে শিক্ষা দিয়েছিল? এটা না, ওরা শিক্ষা দিয়েছিল ওদের কেরানি তৈরি করার জন্য, যেটা আমরা এখনো পর্যন্ত ফলো করি। ওরা শিক্ষা দিয়েছিল কিসের জন্য? না, এই সুদূর এই জায়গা থেকে লোক এনে ভারতে কাজ করানো একটু অসুবিধাজনক, তো তাহলে ভারতের লোককে নিয়ে ভারতে কাজ করাতে হতো, তাহলে কি হবে? ভারতের লোকগুলো ওদের ভাষাটা যদি যাতে বুঝে, ওদের ভাষাটাতে কাজ করতে পারে, সেটার জন্য ভারতীয় লোককে শিক্ষা দিতে হবে, ঠিক আছে। আর ওইটাই কারণ হচ্ছে, কথা বুঝে গেল? ওইটাই কারণ হচ্ছে কি, এইখানে লোককে এনে যদি এইখানে কাজ করায়, তাহলে সে তো বেশি পয়সা নেবে, টাকা নেবে নাকি? আর ভারতীয় লোককে যদি শিক্ষা দিয়ে যদি বলে সরকারি কাজে ঢুকায়, তাহলে কি হবে? কম টাকা নেবে, কম টাকা দিলে তার জন্য এদিকে তো তখন শিক্ষা দিতে বাধ্য হচ্ছে, তখন শিক্ষা দিতে। কিন্তু শিক্ষা দিতে এমনিতে যায় না, দেখো না যে শিক্ষা দিতে যায় না, ওরা তৈরি করতে ছিল একটা কেরানি সমাজ। কি সমাজ? কেরানি সমাজ। শুনো, শিক্ষার আসল উদ্দেশ্য কিন্তু কখনোই চাকরি পাওয়া নয়, প্রথম কথা, ঠিক আছে। এবারে আমার এই কথাটার এগেনস্টে অনেকে হয়ে যাবে যে সত্যি চাকরি পাওয়া হয় তাহলে আমরা এখানে পড়ছি, কিন্তু না, অবশ্যই নয়। বলি, শিক্ষার প্রথম উদ্দেশ্য সেটা হচ্ছে কি, সমাজের যোগ্য হওয়া। কিসের যোগ্য হওয়া? সমাজের যোগ্য হওয়া। ইউ আর অ্যাপ্লিকেবল ফর ইউর সোসাইটি, ঠিক আছে। সোসাইটির যোগ্য হওয়া, সমাজের যোগ্য হওয়াটা প্রথম উদ্দেশ্য তোমার, ঠিক আছে। আজকে তোমাকে দেখে যাতে বলতে পারে তুমি শিক্ষিত, তোমার আচরণটা দেখে, তোমার হাবভাব দেখে, আমি কি সার্টিফিকেটটা লিখে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট করে লিখে কি গায়ে লিখে কি ঘুরে বলবো? না, ওটা নয়। আমি কি করবো? আমার আচরণ, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার মানে আমার চেতনা, ঠিক আছে, আমার কথা বলার ভঙ্গিমা, আমার ব্যক্তিত্ব, এগুলোর মধ্যে কি থাকবে? একটা শিক্ষণীয় ছোঁয়া থাকবে। তা সেটাই হচ্ছে শিক্ষা, সেটাই আসল শিক্ষা। কথাটা বুঝতে পারলে? কিন্তু আমরা এখন বর্তমানে কিরকম হয়ে গেছি, আমাদেরকে উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে রেজাল্ট করতে হবে, রেজাল্ট করে ভালো একটা জায়গা পেতে হবে, ভালো একটা জায়গায় পোস্ট পেয়ে সেখানে আমরা আরো কিছু জায়গায় পড়ে কি এটা ভালো চাকরি পেতে হবে, সেই চাকরিটা পেতে আমরা দুর্নীতি করে পেলাম বা যাই করে পেলাম, আমি কিন্তু শিক্ষিত হয়ে গেলাম, ওইটা শিক্ষিত। কিন্তু ওটা শিক্ষার সঙ্গে এলো, ঠিক আছে। এই জিনিসটা তৈরি করে দিয়ে গিয়েছিল ব্রিটিশরা। শিক্ষা দেয় কিসের জন্য? না, আমাদের কাছে বা আমাদের অফিসগুলোতে, আমাদের যেগুলো কর্মসংস্থান জায়গা, সেই জায়গাটাতে ওদেরকে কেরানি তৈরি করবো। কি তৈরি করবো? কেরানি তৈরি করবো। সেটা এখনো পর্যন্ত মানুষ ফলো করছে, ঠিক আছে। সমাজের যোগ্য হওয়ার জন্য পড়াশোনা খুব কম লোক করে, কিসের জন্য করে? চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। এই কারণে কিছু টিউশনও দেখবে, কিছু স্যারও দেখবে,
অধিকাংশ ক্ষেত্রে এই বই রিডিং বই বা ইয়া পড়ায় না। কি করে না পুরোপুরি ভাবে কিছু কোশ্চেন লেখায়, তো সেই কোশ্চেনগুলো ধরে ধরে বুঝায় বা মুখস্থ করে, ঠিক আছে, এটা নিয়ম। কিন্তু আদতে শিক্ষা কখন লাভ হবে? তোমার মধ্যে যখন এই 19 শতকের বাংলা শিক্ষা সংস্কার সম্পর্কে তোমার মধ্যে যদি কিছু কথা তুমি নাই জানো, তাহলে তোমার শিক্ষাটা অসম্পূর্ণ। তুমি কি জানলে? কতগুলো নোটস, সেই নোটসটা মুখস্থ করলে সারা রাত ধরে দিয়ে ভরে পরীক্ষার সময় উগরে দিয়ে তুলে ওইটা কিন্তু শিক্ষা হবে, ওটাতে রেজাল্ট হবে, ঠিক আছে, রেজাল্ট হতেই পারে, ঠিক আছে। আমাদের বাবা মাও সেরকম রেজাল্টে দেখে 80% হলো কিনা, 90% হলো কিনা, হ্যাঁ 90 আপে হলো কিনা, ঠিক আছে, এটা দেখে, দেখাটাও দরকার আছে, ওটাও দেখার দরকার আছে, ওটার কারণ আছে। কিন্তু আদতে শিক্ষা কোনটা বলতো? শিক্ষাটা সেটাই যখন পুরো ইতিহাসটা পড়ে তুমি ইতিহাসটাতে কি লেখা আছে, কি বিষয়বস্তু আছে, তুমি দুটোর কথা 1 ঘন্টা দাঁড়িয়ে বলার ক্ষমতা যদি থাকে, তাহলে তুমি শিক্ষাটা সম্পূর্ণ করলে, ঠিক আছে। বা ওই শিক্ষাটাকে তুমি কতটা বাস্তব সমাজে অ্যাপ্লিকেবল করতে পারলে, সেটাই তোমার শিক্ষার কথা বলা, ঠিক আছে। এই যে উচ্চতর শিক্ষা সংস্কার, আজকে আজকে একজন খবরের চ্যানেল দেখছে, খবর দেখছে, খবর দেখা আর কি খবর পূজা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। খবর তারাই বুঝতে পারবে যাদের মধ্যে সঠিক শিক্ষাটা থাকবে, ঠিক আছে। নাহলে ওই একটা খবরের চ্যানেল একরকম বলছে, তার তার মানসিক মধ্যে সে কতটা নিরপেক্ষ সেটা সম্পর্কে সন্দেহ থাকবে, সে কতটা নিরপেক্ষ। তাহলে যাক, বেশি কথা বলবো না। এই এডুকেশন বা শিক্ষার জায়গাটাতে ব্রিটিশরা প্রথম দিকে নজর দেয় না, বা কি শিক্ষার জায়গাটাতে প্রথম দিকে ব্রিটিশরা নজর দেয় না বা নজর দিতে চায় না। এই উদ্দেশ্যে প্রথম দিকে ব্রিটিশরা ভারতীয়দের যে শিক্ষা চল ছিল সেই শিক্ষাটাতেই ওদেরকে উৎসাহিত করতো। কিরকম শিক্ষা ছিল? যেমন হ্যাঁ ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষাতে উৎসাহিত করতো। যেমন এই উদ্দেশ্যে বারাণসী সংস্কৃত কলেজ বলো, তারপর তোমার এরকম জোনাথান ডানকান একটা করেছিল, তারপরে আরো বিভিন্ন ইনস্টিটিউট তৈরি হয়েছিল, ঠিক আছে। যাক, সেটা প্রসঙ্গ নয়। কিন্তু তারপরে একটা আইন পাস হয়, জানো তো, এই ব্রিটিশ সরকার 1813 খ্রিস্টাব্দে একটা আইন পাস করে। সেই আইনটার নাম হচ্ছে সনদ আইন। এইখানে আসলে পড়া শুরু হলে শুনবে মন দিয়ে, ঠিক আছে। প্রথম দিকে ব্রিটিশরা কেন পড়াশোনা করাতে চায় না, আর লাস্টের দিকে কেন উৎসাহিত হলো ভারতীয় শিক্ষা দিতে, সেটাও বুঝলো, ঠিক আছে। যাই হোক, 1813 খ্রিস্টাব্দে ভারতীয়দের কাছে, ভারতে যখন ব্রিটিশরা ছিল তখন একটা আইন পাস হয়। আইনটা 1813 খ্রিস্টাব্দে সনদ আইন। কি আইন? সনদ আইন। সনদ আইন। এই সনদ আইন অনুসারে একটা কথা বলা হয় সনদ আইনটাতে, যে ভারত সরকার, ভারতকে ব্রিটিশ সরকার প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয়দের শিক্ষার খাতে ব্যয় করবে। কি বলছি? ব্রিটিশ সরকার ভারতীয়দের শিক্ষার খাতে প্রতি বছর কত টাকা ব্যয় করবে? 1 লক্ষ টাকা করে ব্যয় করবে, ঠিক আছে। এবারে এই টাকাটা, 1 লক্ষ টাকাটা কোন শিক্ষার খাতে ব্যয় করবে? সেই প্রথমে একজন বলে দেয় যে সংস্কৃত শিক্ষা। কোন শিক্ষা? সংস্কৃত শিক্ষার খাতে ব্যয় হোক। কোন শিক্ষার খাতে ব্যয় হোক? সংস্কৃত শিক্ষার খাতে ব্যয় হোক। কিন্তু আমাদের একজন মহান ব্যক্তিত্ব, কি নাম? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, সেই রাজা রামমোহন রায় বলল, না, আমাদের ওই প্রাচ্য শিক্ষালয়, এই সংস্কৃত যে প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতে আমরা কিন্তু ব্রিটিশদের বা ওদের সমকক্ষ আমরা হতে পারবো না। আমাদের চাই কি? পাশ্চাত্য শিক্ষা। কি শিক্ষা চাই? পাশ্চাত্য শিক্ষা। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চা চাই, গণিত, ভূগোল, ইতিহাস, রাজনীতি, এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষা চাই। সে কে বললো? সেটা রামমোহন রায় বললো। আর এই প্রসঙ্গে একজনকে চিঠি লিখলো, লর্ড আর্মহার্স্ট। লর্ড আর্মহার্স্টকে কি লিখলো? চিঠি লিখলো। লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখলো যে না, আমাদের চাই কি শিক্ষা? কোন শিক্ষা চাই? পাশ্চাত্য শিক্ষা চাই। আচ্ছা, পাশ্চাত্য শিক্ষা চাই বললো। এবারে তাহলে কয়েকজন চাইছে প্রাচ্য শিক্ষা, কয়েকজন চাইছে কি? পাশ্চাত্য শিক্ষা। এই নিয়ে গঠন হয়ে গেল কি? প্রাচ্য ভার্সেস পাশ্চাত্য। প্রাচ্য ভার্সেস কি? পাশ্চাত্য শিক্ষা একটা দল ভাগ হলো, একটা দ্বন্দ্ব হয়ে গেল, হচ্ছে না? কয়েকজন বলছে প্রাচ্য শিক্ষা চাই, কয়েকজন বলছে পাশ্চাত্য শিক্ষা চাই, ঠিক আছে। এবারে এই প্রসঙ্গে এই যে 1 লক্ষ টাকা যে ব্যয় হবে, আসতে এদিকে তাকাও না, এদিকে দেখো। 1813 খ্রিস্টাব্দে আইনটা পাস হলো,
এই টাকাটা 1 লক্ষ টাকাটা ব্যয় হবে বলছে সংস্কৃত কলেজে, মানে সংস্কৃত শিক্ষার উপরে। ঠিক আছে, এই উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে একটা জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, কি বলছি, জনশিক্ষা কমিটি 1823 খ্রিস্টাব্দে কি গঠন হয়, জনশিক্ষা কমিটি বা কমিটি 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 অফ পাবলিক ইনস্ট্রাকশন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন হচ্ছে 1823 খ্রিস্টাব্দে। কথা বুঝতে পারছো? তাহলে সেই 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন হওয়ার পরে কোন শিক্ষা খাতে ব্যয় হবে এই নিয়ে কি হলো, প্রাচ্য আর পাশ্চাত্যবাদীর কি হচ্ছে, দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এর কিছু জন ছিল প্রাচ্যবাদীর সমর্থক আর কিছু জন ছিল পাশ্চাত্যবাদীর সমর্থক। আমি দুটো নাম বলবো, দুটি নাম বলবো। একজন প্রাচ্যবাদী সমর্থক যেমন বলবো কি H.T. প্রিন্সেপ বলে একজন লোক, ব্রিটিশদেরই H.T. প্রিন্সেপ, এর এই ছিল কি প্রাচ্যবাদী সমর্থক। প্রাচ্যবাদীকে ইংরেজিতে বলা হতো কি ওরিয়েন্টালিস্ট, ওরিয়েন্টালিস্ট। ঠিক আছে, আর পাশ্চাত্যবাদীকে বলা হতো কি অ্যাংলিসিস্ট, অ্যাংলিসিস্ট। একজন করে লোকের নাম বলবো। পাশ্চাত্যবাদী সমর্থক যে ছিল সেটা কি টমাস ব্যাবিংটন ম্যাকলে। স্যার এই লোকগুলো তো মানে ভারতীয় নয়। ভারতীয় লোক। এই আমি ব্রিটিশ লোকগুলোর নামগুলো বলছি কেন না, ভারতীয় লোকগুলোর নামগুলো মোটামুটি মনে থাকবে। আর স্যার এই ঠিক আছে, তো ব্রিটিশ, এদের পাচ্ছ আর দুটোই ব্রিটিশ। থমাস ম্যাকলে বলছি তো জনশিক্ষা কমিটিতে এই দুটো দলে ভাগ হয়ে গেল। কিন্তু স্যার ব্রিটিশ গুলো স্যার এখানে ওইটি চাইবে, এরা তো ওই ধারে চাইবে, এরা চাইবে না তো বাড়ি শিক্ষা বন্ধ করা। ব্রিটিশদের মধ্যেও কয়েকজন চেয়েছে যারা পাশ্চাত্যবাদী শিক্ষাটাকে, সবাই কি সমান? ঠিক আছে, কিছু জন চেয়েছে প্রাচ্য শিক্ষাটাকে সমর্থন করতে, কিছু জন চেয়েছে পাশ্চাত্য শিক্ষা সমর্থন করতে। তো ওদের মধ্যে তো দ্বন্দ্ব সৃষ্টি হয়। তো ওই দ্বন্দ্বটা তো হয়েছে বলেই তো বলছি, এই দ্বন্দ্বটাই তো বলছি। ঠিক আছে, ওই কমিটির যারা যারা সদস্য ছিল তারা দুটো দলে ভাগ হয়ে যায়, কি কি, একটা প্রাচ্যবাদী সমর্থক, একটা পাশ্চাত্যবাদী সমর্থক। আর পাশ্চাত্যবাদী দলে কে ছিল, আমাদের ভারতের কে ছিল, রাজা রামমোহন রায়। আর প্রাচ্যবাদী সমর্থক যারা মানে পুরো যতগুলো লোক বলতে গেলে সব অধিকাংশ লোকই ওই দিকে ছিল। প্রাচ্যবাদী সমর্থক সব প্রাচীন ওই ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, আমরা স্কুলে রামায়ণ মহাভারত পড়বো নাই, গীতা পাঠ করবো নাই, এগুলো কোনো হতে পারে নাকি? এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, যাক ওই প্রসঙ্গগুলো আমার না বলে ভালো। এখন বক্তব্যে আছে, দেখো এদিকে হ্যাঁ, এখন এদিকে শুনুন, ওই দিকেই ছিল স্যার, পাশ্চাত্য দিকে। পাশ্চাত্য দিকে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা পাবলিক ইনস্ট্রাকশনে সদস্যগুলো দুটো দলে ভাগ হলো, এইরকম ভাগে ভাগ হলো। ঠিক আছে, এবারে আসতে এই যে লোকটা কি টমাস ব্যাবিংটন ম্যাকলে, ই কে ছিল না, লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব। কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব। আইন সচিব জনশিক্ষা আইন সচিব বলতে? এবং আইন সচিব মানে সচিব। মানে আইনের দেখো, সচিব। দেখো আইনের সচিব বা মন্ত্রী, কথাটা বুঝবে। আইন সচিব বলতে ধরো বাংলাতে একটা প্রেসিডেন্সি গঠন হয়েছে তো, কার, ইংরেজিতে একটা প্রেসিডেন্সি গঠন হয়েছে বাংলাতে। এবার বাংলাতে যে প্রেসিডেন্সি গঠন হয়েছে ওই বাংলার যে আইনের দিকটাতে যে কাজকর্ম করবে এটা হচ্ছে টমাস ব্যাবিংটন ম্যাকলে ছিল। কথা বুঝা গেল? এই আইন সচিব আবার এই কমিটির সভাপতি ছিল, জনশিক্ষা কমিটির কি সভাপতি নিযুক্ত হয়। দিয়ে কি একটা কথা বলে, 1825 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি সম্ভবত একটা কথা বলে যে ভারত কতগুলো, একটা নয় কতগুলো কথা বলে, কতগুলো সুপারিশ রাখে। কি সুপারিশ, কি বলছে, এর একটা কথা কি, মানে যেটা আমি মানিনি খুব একটা। কি বলছে নাকি, ভারতীয়দের সমস্ত বই আমাদের ইউরোপীয়দের একটা তাকের সমকক্ষ। আমাদের ওই যে আমাদের ইউরোপের যে যদি ধর বইয়ে একটা তাকে যে বইগুলো আছে তার জ্ঞানটা ভারতীয়দের যত যা বই আছে সমস্ত জ্ঞানের সমকক্ষ। এই কথাটা বলছে, এতগুলো কথা বলছে। ঠিক আছে, ঠিক আছে, বলছে আর কি যে একটা তাকে সমকক্ষ। কি উদ্দেশ্যে বলেছে সেটা আমাদের জানা দরকার নেই, এই কথা বলে যায়। কি বলছে যে আমাদের ভারতীয়দের মানে আমাদের ভারতীয়দের যত সমস্ত বই আছে যা, ঠিক আছে, বলছে সেইখানটাতে যে নলেজটা আছে তার থেকে বলছে আমাদের একটা তাকে সেই নলেজটা আছে, একটা তাকে বলছে সেই নলেজটা আছে। ওই কথা বললো। দিয়ে কিছু কথা বলেছে টমাস ব্যাবিংটন ম্যাকলে, বলছে
ভারতীয় শিক্ষা ব্যবস্থা হচ্ছে দুর্নীতিগ্রস্ত অপবিত্র। ভারতীয় শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে? দুর্নীতিগ্রস্ত অপবিত্র। তাহলে সেই শিক্ষা ব্যবস্থাতে দুর্নীতির প্রভাবটা বেশি, ঠিক আছে, কুসংস্কার যুক্ত বটে, এরকম কিছু কথা বললো, ঠিক আছে। তারপর বললো যে ভারতীয়দের কিছু উচ্চবিত্ত লোককে শিখাতে হবে। কি করতে হবে? উচ্চবিত্ত লোককে কি করতে হবে? শিখাতে হবে। সেই উচ্চবিত্ত লোকের থেকে আস্তে আস্তে একদম নিম্নবিত্ত একদম সমস্ত স্তরের লোকের মধ্যে শিক্ষাটা ছড়িয়ে যাবে। এইটা হচ্ছে টমাস মেগটন মেগেলের একটা নীতি। কি নীতি? না চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি। কি থিওরি? ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি। কথা বুঝতে পারলে? তাহলে ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি কাকে বলে বা চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশুদ্ধ নীতি কাকে বলে বুঝতে পারছো? যে উচ্চবিত্ত থেকে শিখাবো, সেটা আস্তে আস্তে কি সমস্ত সমাজের সমস্ত লোকেদের মধ্যে কি ছড়িয়ে যাবে। এটা কি ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, এটা বললো। তারপর বলছে, তারপরে টমাস বেবিংটন মেগেলে বললো যে আমরা ভারতে এমন একটা শিক্ষিত সমাজ গড়ে তুলবো যারা রক্তে মাংসে ভারতীয় হতে পারে কিন্তু রুচিতে আদর্শে বুদ্ধিমত্তায় কি হবে? ইংরেজ হবে। ওদের একটা টার্গেট ছিল, আর কিছু ক্ষেত্রে সফল হয়েছিল। এখনো কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে, নিজেদের সংস্কার ভুলে গিয়ে কি হয়, ওই ব্রিটিশ কালচারকে ফলো করে, পাশ্চাত্য কালচার ফলো করে, ঠিক আছে, দিয়ে মেরি ক্রিসমাস মানে ওদের দেখবে বলতে আমাদের মনসা পূজা করে, আমাদের মনসা পূজা করে দেয়, আমাদের বান্ধব ভাষার ওরা পালন করে, ওরা করে না, করে তো, কিন্তু আমরা পালন করি ওদের মেরি ক্রিসমাস। একদম ড্রেস কেক কেক করে কেক করে ভাবো কি কেন এখন কে এখন তো এই টমাস মেগটন ঠিকই বলি সব কথা। প্রথম কথাটা ওদের ভালোই বলি যে কথা বলা বলে বলছে ভারতের কিছুই থাকে না, সেটা তো বটে। কিছুই নাই। দেখো আমি তোমাদেরকে তুলে দিলাম, এবারে তোমরা বিচার করে তোমরা দেখবে। আমার বলার আমি নির্দোষ, ঠিক আছে, আমি ধর্মনীতি শিক্ষা ব্যবস্থাটাকে খারাপও বলবো না ভালো বলবো না, এবারে আমি ইতিহাসটা তুলে রাখলাম। এবার তোমরা বিচার করবে। এরা ধর্মাবলী বলতে যাবে আর ওরা তখন হচ্ছে কি সেই টেকনোলজি দিয়ে বলতে যাবে, ঠিক আছে। এদের কোশ্চেন করতে হোক, যেমন আমি বলি ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাতে কোশ্চেন করতে হবে এরকম যে এখানে এই ফ্লাইং শাটলের যে সূত্রটা, ফ্লাইং শাটল আবিষ্কার যে করেছিল তার নাম কি, বা ফ্লাইং শাটল আবিষ্কার করার পদ্ধতিটা কি, এটা কোশ্চেন। আর আমাদের কোশ্চেন পড়বে যে রাবণের সাথে ইয়ার যুদ্ধ কোন মানে কর্ণকে মারা হয়েছিল, কোন মানে কর্ণকে মারা হয়েছিল, ঠিক আছে। ঠিকই তো ওই হ্যাঁ ঠিকই আছে। ধর্মটা খারাপ, তোরা কথা বল শুনলে ধর্মটা একটা শুনলে খারাপ হয়ে গিয়ে আস্তে ধর্মটা নিয়ে শিখাও গেল ওইটা আলাদা কথা, ওটা আলাদা প্রশ্ন। তো ধর্ম সংস্কার বুঝাবো না, ওইটাও আলাদা প্রশ্ন করে জুড়বো, তুমি চাপ নিও না, ওইটাও জুড়বো, আসছে। তারপরে এই সমস্ত কথা বলে এই হয়ে গেল জয়ী। পাশ্চাত্যবাদীরা কি হলো? মেগলের সুপারিশে, এটা বলে মেগলে মিনিট, এটাই মেগলে মিনিট, আর কিছু না। মেগলে মিনিট কি? এই যে টমাস মেগটন মেগলে যে সুপারিশ করেছিল সেটা হচ্ছে মেগলে মিনিট বা মেগলে প্রস্তাব। কি বলা কে এদের বাগ্মিতা সেরকম জোরেই ছিল না, কথাবার্তা সেরকম বলতেই পারে না, ঠিক আছে, বলতে পারে না। দরকার যুগের সাপেক্ষে কোনটা? এইটা সেই শিক্ষার দরকার, এই পাশ্চাত্য শিক্ষার দরকার। ভারতের শিক্ষার দরকার কোনটা? পাশ্চাত্য শিক্ষাটা। তাহলে সেই পাশ্চাত্য শিক্ষার প্রতি এবারে খরচা হতে আরম্ভ করলো 1 লক্ষ টাকা। তখন তাদের বলছি ভারতীয়দের শিক্ষায় 1 লক্ষ টাকা যে ক্ষয় মানে ব্যয় হবে, তার সেই ব্যয়টা হবে কোন শিক্ষাতে? পাশ্চাত্য শিক্ষাতে। কারা জয়ী হলো? পাশ্চাত্যবাদীরা জয়ী হলো। পরবর্তীকালে আরেকটা মিনিট আছে, সেই মিনিটটা অনেকে উজ্জ করে যায়, সেটা হচ্ছে অকল্যান্ড মিনিট। 1839 খ্রিস্টাব্দে আরেকটা মিনিট আছে, সেটা হচ্ছে কি অকল্যান্ড মিনিট। এখানে বলে প্রাচ্য শিক্ষাতেও কিছু কিছু ব্যয় করতে হবে, ঠিক আছে। আমাদের নিজেদের সংস্কৃতিটাকে আমরা কখনো ভুলতে পারি নাই, আমাদের নিজেদের সংস্কৃতিটাকে আমরা কখনো ভুলতে পারিনি। শিক্ষা হবে কি? শিক্ষা হবে কি বললাম প্রথম কথা, এইটার জন্য না, শিক্ষা হবে প্রথমে অ্যাপ্লিকেবিলিটি অফ সোসাইটি, অ্যাপ্লিকেবিলিটি অফ সোসাইটি। তুমি যদি ঠিকঠাক ভাবে কোনো একটা ভালো বড় পরীক্ষার প্রিপারেশন নাও না, ঠিক আছে,
যদি বড় কোনো একটা ভালো পরীক্ষার প্রিপারেশন তুমি নাও, তার মানে তুমি কিন্তু আইন জানবে। আমাদের মধ্যে আইন জানার আমরা এখন আইন জানি কি, একদম 10 উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পর্যন্ত কোনো আমি আইনের সাবজেক্ট পড়বো না। কিন্তু যখন তুমি কম্পিটিশন ফিল্ডে যাবে তখন কিন্তু আইনের জিনিসগুলো পড়তে হবে, অর্থনীতি পড়তে হবে। ভারতের যে অর্থনীতি বা ইকোনমি কিরকম ভাবে চলে, ভারতের যে শাসন ব্যবস্থা সেটা কিরকম ভাবে চলে, সেই সমস্ত জ্ঞানগুলো যদি তোমার মধ্যে থাকে, তুমি কিন্তু একটা যোগ্য কেউ হয়ে যাবে। ঠিক আছে, অন্ততপক্ষে কোনো একটা দপ্তরে যে তুমি তোমার অধিকারটা আদায় করে আনার ক্ষমতা তোমার মধ্যে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি। ঠিক আছে, এইটা অ্যাপ্লিকেবিলিটি। কিছু জন দেখবে মাধ্যমিক পাস করে অনেক বড় বড় কাজ করতে পারে। কেন করতে পারে? কেননা মাধ্যমিক পর্যন্ত সে শিক্ষাটা ঠিকঠাক ভাবে পেয়েছিল, কিংবা বাস্তব সমাজে যে পড়ে অনেক কিছু শিক্ষা লাভ করেছে। ঠিক আছে, বাস্তব সমাজে বা এরকম এই পুঁথি বিদ্যার বাইরের সমাজ বা আরো বেশি করে শিক্ষা লাভ হয়। কথা বুঝতে পারছো? তাহলে সেগুলো তো থাকে, কিন্তু শিক্ষা শুধুমাত্র পুস্তকে থাকে না। ঠিক আছে, পুরো প্রকৃতিটা নিয়ে শিক্ষা। আগে যেগুলো ঘটেছে বা সুবিধা সময়টা যেটা দেখছো সেটাও কি একটা শিক্ষা, বা প্রকৃতিতে যেটা দেখছো সেটাও শিক্ষা। যা ঘটছে সেটাই শিক্ষা। সেটাই তো ভূগোলে লেখা আছে বা ইতিহাসে লেখা আছে, কারণ নাই আসলে পুস্তক তোমাদের পরিচয় করায় প্রকৃতির সাথে। কিন্তু আমরা সেটা কি ভাবি যে পুস্তকটার মাধ্যমে আমি কিছু রেজাল্ট করবো, কিন্তু সেটা নয়। হ্যাঁ, যে চাকরি করবো দিয়ে থাকবো। ভারতের এত সম্পদ আছে, চিন্তা ভাবনা না ঠিকই হয়েছে। তাহলে বহুকে বড় দিলে আমরা বড় দোষ করে দিয়ে যায়। এই এতগুলো কথা মাথা এক কথা শুনো, আস্তে 1813 খ্রিস্টাব্দে আসতে কিন্তু যখন আমি জিজ্ঞেস করি তখন কেন বলতে পারছো না? কথা শুনো, কারণ এই আগে কত জিনিস তো বেরিয়ে গেল। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন পাস হলো। সনদ আইনে কি লেখা ছিল? ভারতীয়দের শিক্ষার খাতে 1 লক্ষ টাকা করে ব্যয় করবে। ঠিক আছে, এই উদ্দেশ্যে একটা কমিটি গঠন হয় 1823 খ্রিস্টাব্দে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি। এরা বলে নাকি সংস্কৃত শিক্ষাতে ব্যয় করবে, পাঠ্য শিক্ষাতে। কিন্তু লর্ড আমহার্স্টকে চিঠি লিখলো রামমোহন রায় নাম জন্য এরকম হয় না। কি আমাদের কি চাই? পাশ্চাত্য শিক্ষা চাই। পাশ্চাত্য শিক্ষা চাই বলে দিয়ে এই জনশিক্ষা কমিটির সদস্যগুলো দুটো দলে ভাগ হলো। কি একটা প্রাচ্য, একটা পাশ্চাত্য। ওদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। প্রাচ্য বনাম পাশ্চাত্যবাদী বিতর্ক। প্রাচ্য দিকে বলা হয় কি ওরিয়েন্টালিস্ট, আর পাশ্চাত্য দিকে বলা হচ্ছে কি অ্যাংলিসিস্ট। ঠিক আছে, প্রাচ্য সমর্থক যে এইচ.টি. প্রিন্সেপ, আর পাশ্চাত্যবাদী ধরো অ্যাংলিসিস্টের সমর্থক কি টমাস মিল্টন মেগলে। মেগলে একটা কথা বললো, কি গুরুত্বপূর্ণ একটা কথা। কি কথা? আমাদের একটা টাকা যতগুলো বই আছে ভারতের সবগুলো সব সেটার জ্ঞান হবে সমান সমান, হ্যাঁ সমান, এই কথাটা বললো। ঠিক আছে, তারপরে ভারতের শিক্ষাটাকে কি কি কথা বললো, যে ভারতীয় শিক্ষা হচ্ছে কুসংস্কার যুক্ত, হ্যাঁ দুর্নীতিগ্রস্ত, অপবিত্র, এরকম কথা বললো। ঠিক আছে, যে বলছে উচ্চবিত্ত দিকে শিক্ষাতে হবে, যে শিখিয়ে কি করবো সব জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটা কি বলে ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি। ওই ডাউনওয়ার্ড চুইয়ে পড়া নীতি বা কমনিম্ন পরিস্থিতি নীতি, তাই তো? আচ্ছা, তারপরে রক্ত মাংসে গোড়া ভারতীয় হলে কি হবে? কি মানে শেষ পর্যন্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ওরা রক্তে মাংসে ভারতীয় হতে পারে, কিন্তু কি হবে রুচিতে, আদর্শে, বুদ্ধিমত্তায় কি হবে? এটাও শিখতে হবে, সেটাও ওইটার দিকেও অর্থ ব্যয় করতে। ঠিক আছে, এটা এই বিশেষ করে মাধ্যমিকে যেটা মানে পড়া আছে না, এই দিকগুলো এই অনুষ্ঠিত বাংলা তথা একদম পুরো মাধ্যমিক ইতিহাসটা মানে তোর বাস্তব সমাজে যে যতটা পরিমাণ কাজে লাগবে চলেছে ধারণা পায় সব থেকে বেশি। ঠিক আছে, একটু পড়াটা শুরু করি বলে, তারপরে আর একটু পড়বো যাবো।